ঢাকা কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আশা করছি তোমাদের জন্য যে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে সেই ক্লাসগুলোর সাথে তোমরা সবাই সম্পৃক্ত আছো এবং তোমাদের পড়ালেখার কার্যক্রমগুলো তোমরা চালিয়ে যাচ্ছ। আমি উম্মে হাবিবা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের জন্যই পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটার কোর্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে ছোট একটি টপিক, ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে। ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে জানতে হলে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানব, সেই বিষয়গুলো হচ্ছে ফ্রিকশন কি এবং ফ্রিকশন কোন কোন বিষয়গুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। ফ্রিকশন কিছু প্রপার্টিস মেনটেন করে চলছে, সেই প্রপার্টিসগুলো কি কি, এই বিষয় সম্পর্কে আমরা জানব। আর জানব যে ফ্রিকশন কিভাবে সৃষ্টি হচ্ছে বা কেনই বা সৃষ্টি হচ্ছে এই ফ্রিকশন। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে ফ্রিকশন অনেক বড় প্রভাব রাখে। ফ্রিকশনের গুরুত্ব অনেক বেশি আমাদের জীবনে। যেমন দেখো, আমি একটি কলম ধরে রেখেছি, এই কলমটি ধরে রাখা সম্ভব হতো না যদি না এখানে ফ্রিকশন কাজ না করত। তাহলে দেখো যে আমাদের জীবনে ফ্রিকশনের প্রভাব কত বেশি। এই যে ফ্রিকশনের এত প্রভাব, এর উপর ভিত্তি করে ফ্রিকশনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা ফ্রিকশনের কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে এখানে জানব। আর জানব এই যে ক্লাসিফিকেশনগুলোর কথা বলছি, এই ক্লাসিফিকেশন থেকে একটি ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। আর এই স্থিতি ঘর্ষণ জানার জন্য আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। সেগুলো হচ্ছে কি, স্ট্যাটিক ফ্রিকশন কি, এবং এই স্ট্যাটিক ফ্রিকশনের সাথে সম্পৃক্ত ফিজিক্সের আরেকটি কনসেপ্ট, সেটি হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বলতে আমরা কি বুঝি, সেটিও এখানে আমরা জানব। আর জানব হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কিছু লস মেনটেন করে চলে, সেই লসগুলো কি কি, এবং স্ট্যাটিক ফ্রিকশনকে ডিফাইন করার জন্য কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানব। এখন দেখো, এই যে ফ্রিকশন বলতে আমরা কি বুঝি। ফ্রিকশন হচ্ছে এক ধরনের ফোর্সটি হচ্ছে একটি টেনজেনশিয়াল ফোর্স, যেটা হচ্ছে রিলেটিভ মোশনকে রেজিস্ট করে যখন দুটো অবজেক্ট কন্ট্যাক্ট অবস্থায় থাকে এবং মোশন তৈরি করার চেষ্টা করে, তখন এই ফ্রিকশনাল ফোর্সটি ওই মোশনের বিপরীত দিকে কাজ করে। একটু খেয়াল করো, এই যে বক্সটি এই ফ্লোরের উপর দিয়ে মুভ করানোর চেষ্টা করা হচ্ছে। একজন ব্যক্তি বক্সের উপর ফোর্স দিচ্ছেন, বক্সও তার বিপরীতে ব্যক্তিটিকে ফোর্স দিচ্ছেন। এটা হচ্ছে নিউটনসের থার্ড ল, যে ফোর্স সবসময় অ্যাক্ট করবে দুটো বডির উপরে পেয়ারে। ঠিক আছে, এখন ফ্লোর একটি সারফেস, বক্সের একটি সারফেস, তাহলে ফ্লোরের সারফেসের উপর দিয়ে বক্সটি মুভ করানোর চেষ্টা করানো হচ্ছে। তাহলে আমরা জানি যেই দিকে মোশন ঘটবে তার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স কাজ করে। এখন যে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছে, এই অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে হচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করছে। তাহলে অ্যাপ্লাইড ফোর্সের সমান হচ্ছে ফ্রিকশন ফোর্স। এই কারণেই হচ্ছে কি করছে, বস্তুটির মুভমেন্ট হচ্ছে না।
এই ফ্রিকশন ফোর্সও হচ্ছে কি কোনটা, ফ্লোরের সাপেক্ষে এই বক্সটির মুভমেন্টের কারণে বিপরীত দিকে এই ফ্রিকশনাল ফোর্সটি কাজ করছে। আবার বক্সের সাপেক্ষে মনে হবে এই বক্সটিরও মনে হবে এই ফ্লোরটি পিছনের দিকে চলে যাচ্ছে, তাহলে এই বক্সের সাপেক্ষে এই ফ্লোর সারফেসের উপর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এখানেও কি করতেছে, ফ্রিকশনাল ফোর্স পেয়ারে অ্যাক্ট করতেছে এবং অ্যাপ্লাইড ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স সমান বিধায় বস্তুটি মুভ করছে না। তাহলে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সেই ফোর্স যেই ফোর্স কি করছে, কোনো রিলেটিভ মোশনকে বাধা দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করো, এখানে কি করছে, ব্যক্তিটি ফোর্স অ্যাপ্লাই করছে কিন্তু বস্তুটি নড়ছে না, তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই অ্যাপ্লাইড ফোর্স এই ফ্রিকশনাল ফোর্সকে কি করতে হবে, এক্সিট করতে হবে। যখনই ফ্রিকশনাল ফোর্স থেকে অ্যাপ্লাইড ফোর্স বেশি হবে তখনই কি হবে, বস্তুটি মুভ করবে। সেকেন্ড তোমরা খেয়াল করো, দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে এই দ্বিতীয় ছবিটিতে কি হচ্ছে যে ব্যক্তিটি এই বক্সটিকে এই ফ্লোরে মুভ করাতে পারছে, তাহলে অবশ্যই ফ্রিকশনাল ফোর্সের চেয়ে অ্যাপ্লাইড ফোর্স বেশি হয়েছে বিধায় বস্তুটি মুভ করছে এবং এই যে স্থিতি অবস্থা থেকে বস্তুটি কাইনেটিক অবস্থায় রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি স্ট্যাটিক ফ্রিকশন আর এটি হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। আমরা জানি যে মোশন যেদিকে কাজ করে তার বিপরীত দিকে হচ্ছে ফ্রিকশন কাজ করে, তাহলে ফ্রিকশনটা ওই মোশনের উপর প্রভাব রাখছে। কিন্তু আমরা যদি এমন করি যে ফ্রিকশন যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে হচ্ছে মোশন, তাহলে মোশনের দিকে যদি আমি ফোর্স আরো অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাবে ওই মোশনের স্পিড আরো বেড়ে যাবে। চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একজন সাইকেল আরোহী মোশন যেদিকে সেই দিকে আর ফোর্স দেওয়া হলো, সাইকেল আরোহীর স্পিড বেড়ে গেল এবং ফ্রিকশনাল ফোর্স কমে যাবে এবং স্পিড বেড়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে সাইকেল আরোহী যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এবং ঠিক সেই দিকে আবার অ্যাপ্লাই করা হয়েছে ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্স এবং অ্যাপ্লাইড ফোর্স এই দুটো মিলে হচ্ছে মোশনটাকে কি করবে, কমিয়ে দিবে। সেই ক্ষেত্রে এই যে সাইকেল আরোহী তার গতিটা কমে যাবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, মোশন যেদিকে ফোর্স যদি সেদিকে কাজ করে তাহলে স্পিড বেড়ে যায়, আর মোশন যেদিকে কাজ করে তার বিপরীত দিকে যদি ফোর্স দেওয়া হয় তাহলে স্পিড কমে যায়, সেই দিকে ফ্রিকশনাল ফোর্সটা বেশি কাজ করে। আর প্রথম অংশে আমরা বলতে পারি ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কম কাজ করে। এরপর দেখো আরেকটি ফ্রিকশনাল ফোর্সের একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কি, ফ্রিকশনাল ফোর্স যে দুটো সারফেস কন্ট্যাক্ট অবস্থায় থাকবে ওই দুটো সারফেসের রাফনেসের উপর ডিপেন্ড করে। সে ওই দুটো সারফেস কিভাবে রাখা আছে তাদের এরিয়ার উপর ডিপেন্ড করে না। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো রেক্টেঙ্গেল রাখা আছে একটি ফ্লোরের উপরে, তাহলে দুটো রেক্টেঙ্গেল দুটো এরিয়ায় রাখা আছে, কিন্তু এই রেক্টেঙ্গেল দুটো যে অবস্থায় রাখা হোক না কেন রেক্টেঙ্গেল দুটো ওই সারফেস দ্বারা সমান ফ্রিকশনাল ফোর্স লাভ করবে বা অনুভব করে থাকবে যখন এই দুটো রেক্টেঙ্গেলকে মুভ করানোর চেষ্টা করা হবে। তাদের রিলেটিভ মোশনকে বাধা দেওয়ার চেষ্টা করবে সমানভাবে।
এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স দুটো রেক্টেঙ্গেলের ক্ষেত্রেই সমান হবে। এখানে দেখো আমরা এখন দেখব যে ফ্রিকশন কোন কোন বিষয়গুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা জানি ফ্রিকশন হচ্ছে যখন দুটো সারফেস একটি অপরটির সাথে কন্ট্যাক্ট বা সংস্পর্শ অবস্থায় থাকে এবং একটির উপর দিয়ে আরেকটি মুভ করার চেষ্টা করে, তখন তাদের রিলেটিভ মোশনকে বাধা দেয় হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তাহলে ওই দুই সারফেসের স্মুথনেসের উপরে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কাজ করে। যেই দুটো সারফেসের স্মুথনেস বেশি হবে তাদের ফ্রিকশনাল ফোর্স কম হবে, আর যদি দুটো সারফেস হচ্ছে কি রাফ বেশি হয় তাহলে তাদের ফ্রিকশনাল ফোর্সও বেশি হবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে কিসের উপর? নেচার অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। যেই সারফেস দুটো কন্ট্যাক্ট অবস্থায় আছে এবং মুভ করার চেষ্টা করছে একটি আরেকটির উপর দিয়ে, তাদের স্মুথনেসের উপরে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কাজ করে। তোমরা ছবিটি দেখে বুঝতে পারছো যে যাদের রাফনেস বেশি তারা হচ্ছে আস্তে আস্তে পড়ছে, মানে তার ফ্রিকশন বেশি। আর যারা স্মুথ যেসব সারফেসের তারা দ্রুত পড়ছে, তাদের ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কম। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে যে যখন সারফেস স্মুথ হবে তখন হালকা ধাক্কা দিলে বা অ্যাপ্লাইড ফোর্স কম হলেই কি হবে? বস্তুটি মুভ করানো যাবে, সেই ক্ষেত্রে লো ফ্রিকশন কাজ করবে। কিন্তু যখন যে রাফ সারফেস হয় তখন কিন্তু হাই ফ্রিকশন কাজ করে। বস্তুটিকে মুভ করানোর জন্য আমাদেরকে কি করতে হয়? বেশি করে ধাক্কা দিতে হয়। তাহলে এখানে কি হয়? এখানেও সেম, যে স্মুথ সারফেসের স্মুথনেসের উপরে হচ্ছে কি করতে হচ্ছে? ফ্রিকশনাল ফোর্স প্রভাব ফেলছে। একটু খেয়াল করো যে এখানে দুটো ছবি আছে, আমরা একটু আগে ছবিগুলো নিয়ে আলোচনা করব, দেন আমরা হচ্ছে আমাদের মেইন কথায় যাব। একটু খেয়াল করো প্রথম ছবিটিতে কি আছে? একটি সারফেস অনুভূমিক অবস্থায় রাখা আছে। ওই অনুভূমিক অবস্থায় রাখা সারফেসের উপর একটি এম ভরে একটি ব্লক রাখা আছে। যদি এম ভরে একটি ব্লক রাখা হয় তাহলে এই ব্লকটির ওপর দুই ধরনের ফোর্স কাজ করবে। একটি হচ্ছে নর্মাল ফোর্স আর আরেকটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। একটু খেয়াল করো, নর্মাল ফোর্সটি হচ্ছে এই সারফেস এই ব্লকটির উপর যে ফোর্সটি দিচ্ছে সেই ফোর্সটি হচ্ছে নর্মাল ফোর্স। আবার ব্লকটি এই সারফেসের উপর যে ফোর্সটি দিচ্ছে সেটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে ব্লকটি আর্থের দিকে যে বলে আকর্ষিত হচ্ছে সেটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স মানে জানি হচ্ছে কি এম জি। তাহলে দুই ধরনের ফোর্স এখানে কাজ করছে। যখনই একটি সারফেসের উপর একটি ব্লক বা যে কোনো একটি বস্তু রাখা হবে কন্ট্যাক্ট অবস্থায়, তখন দুই ধরনের ফোর্স কাজ করবে, একটি হচ্ছে নর্মাল ফোর্স আর একটি গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন এখানে কি হবে? যেহেতু কন্ট্যাক্ট অবস্থায় রাখা আছে এবং অ্যাপ্লাইড যদি ফোর্স দেওয়া হয় তাহলে কি হবে? এর বিপরীত দিকে একটি ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আমরা জানি, আমরা আগেও বলে এসেছি যে অ্যাপ্লাইড ফোর্স মানে হচ্ছে যেই দিকে হচ্ছে কি হচ্ছে মুভ করানোর চেষ্টা করা হচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে সারফেস বরাবর একটি টেনজেনশিয়াল রেজিস্টিভ ফোর্স তৈরি হবে। সেটি হচ্ছে কি সারফেসের সাপেক্ষে ব্লকের একটি ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হবে, আবার ব্লকের সাপেক্ষে সারফেসের একটি ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হবে। দুটো দুই দিকে কাজ করবে। তাহলে এখানে চার ধরনের ফোর্স কাজ করছে, তাই না? চার ধরনের ফোর্স, সেটা কি? নর্মাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, আর অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশনাল ফোর্সকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ফলে
ব্লকটি স্থির অবস্থায় আছে। তো এটা গেল হচ্ছে অনুভূমিক সারফেসের উপর একটি ব্লক রাখার ফলে 4 ধরনের ফোর্স কাজ করছে। এখন দেখো, যদি আমি একটি ব্লককে একটি ইনক্লাইন্ড প্লেনে রাখি তখন কি হচ্ছে একটু খেয়াল করো। তখন হচ্ছে এই ব্লকের ভর m, ব্লকটির mg গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। দেখো আমি তীরচিহ্ন দেখিয়ে দিয়েছি, এই বরাবর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। তাহলে এই বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের দুটি উপাংশ কাজ করবে। সেটি হচ্ছে একটি হচ্ছে ব্লকের অনুভূমিক বরাবর, আরেকটি হচ্ছে ব্লকের কি বরাবর, ভার্টিক্যাল বরাবর। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, ভার্টিক্যাল বরাবর হচ্ছে mg cos θ কোসাইন কাজ করবে, আর অনুভূমিক বরাবর হচ্ছে mg sin θ কাজ করবে। একটু খেয়াল করো তোমরা কিন্তু, বা আমরা সবসময় কি চিন্তা করি, আমরা চিন্তা করি অনুভূমিক বরাবরই হচ্ছে কি থাকবে, থাকবে হচ্ছে কোসাইন অংশটা থাকবে, কিন্তু না, এখানে কিন্তু দেখো ভার্টিক্যাল অবস্থায় কিন্তু কোসাইন থিটাটা আছে, mg cos θ আছে। কেন আছে তোমরা একটু খেয়াল রাখবে, যখন দুটো উপাংশে ভাগ হবে একটি ভেক্টর, যে উপাংশের সাথে মেইন ভেক্টরটি কোণ সৃষ্টি করবে সেই উপাংশটি হবে হচ্ছে cos θ। তাহলে এখানে হচ্ছে mg cos θ এর সাথে কি করছে, থিটা কোণ সৃষ্টি করেছে, সেজন্য এটা mg cos θ হয়েছে। আর অনুভূমিক বরাবর হয়েছে mg sin θ, যেটা ব্লকটিকে নিচের দিকে নামার প্রয়াস ঘটাবে, কিন্তু mg sin θ নামতে পারবে না, কারণ তার বিপরীত দিকে হচ্ছে একটি ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। তাহলে mg sin θ কে মিনিমাইজ করবে হচ্ছে কে, একটি ফ্রিকশনাল ফোর্স তার বিপরীত দিকে ধরে রাখবে এই ইনক্লাইন প্লেনের উপরে। আর mg cos θ হচ্ছে নরমালকে ক্যান্সেল আউট করবে, মানে নরমাল ইকুয়াল টু mg cos θ, আর এখানে হচ্ছে mg sin θ ইকুয়াল টু f। এই দুটো শর্ত আমরা এখানে পাবো, এবং তাদের কি দিক হচ্ছে, ফোর্সগুলোর দিক হচ্ছে একটি অপরটির বিপরীত দিকে। নরমাল ফোর্স, এখানে খেয়াল করো, নরমাল ফোর্স এর আগের চিত্রে টোটালটা কি ছিল, গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান ছিল, আর এখানে নরমাল ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটি উপাংশের সমান, mg cos θ এর সমান। যখনই ব্লকটিকে ইনক্লাইন প্লেনের উপর রাখা হয়েছে তখন নরমাল ফোর্সটা ওই mg গ্র্যাভিটেশনাল ফোর্সের mg cos θ উপাংশের সমান হয়েছে, তখন বস্তুটি স্থির অবস্থায় থাকবে। এই নরমাল ফোর্স সব সময় কি হবে, সারফেসের সাথে ভার্টিক্যালি অবস্থান করবে, সারফেসের সাথে ভার্টিক্যালি অবস্থান করবে, এই বিষয়টা একটু আমাদের মনে রাখতে হবে। আর এখান থেকে আমরা একটু খেয়াল করো যে ফ্রিকশনাল ফোর্সটা পাচ্ছি, এই যে ফ্রিকশনাল ফোর্সের কথা বলছি, একটি সারফেসের উপর আরেকটি সারফেস মুভ করার যে প্রয়াস ঘটায়, তার বিপরীত দিকে এই মুভমেন্টকে কমানোর জন্য যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, এই ফ্রিকশনাল ফোর্স সব সময় হচ্ছে নরমাল ফোর্সের সমানুপাতিক। এটা একদম স্বতঃসিদ্ধ কথা, আমাদের মনে রাখতে হবে। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্সের সমানুপাতিক। তো যদি আমরা FA ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মিউ n এটা লিখতে পারি, এই মিউ হচ্ছে একটি সহগ বা কোএফিশিয়েন্ট, এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে ফ্রিকশনাল ফোর্স সর্বদা নরমাল ফোর্সের সমানুপাতিক হারে বাড়ে বা কমে। নরমাল ফোর্স বেশি হলে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, নরমাল ফোর্স কম হলে ফ্রিকশনাল ফোর্স কম হবে। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে।
এতক্ষণ আমরা ফ্রিকশনের শুধু ম্যাক্রোস্কোপিক ভিউ নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা বলছিলাম যে দুটো সারফেস যখন কন্ট্যাক্ট অবস্থায় থাকে তখন তাদের মধ্যে ঘর্ষণ কাজ করে বা ফ্রিকশন কাজ করে, এই কথাগুলো আমরা বলে আসছিলাম। আসলে সেখানে কি ঘটছে যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউতে ঘর্ষণকে অ্যানালাইসিস করতে যাই, তখন একটু খেয়াল করো, তোমরা হচ্ছে এই ছবিগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে যে সারফেসগুলো আমরা হচ্ছে খালি চোখে দেখতে পাচ্ছি কি খুবই স্মুথ সারফেস দেখতে পাচ্ছি, কিন্তু এই সারফেসগুলো আসলে স্মুথ থাকে না, তাদের মধ্যে অনেক ইরেগুলারিটিস থাকে। এই ইরেগুলারিটিস গুলোই কি করছে, এই ফ্রিকশনের সৃষ্টি করছে। যখন একটি সারফেসে ইরেগুলারিটিস আছে এবং অন্য একটি সারফেস তার উপর দিয়ে মুভ করার চেষ্টা করছে, তখন এই ইরেগুলারিটিস গুলোকে ওভারকাম করে তাকে সামনে মুভ করতে হচ্ছে। তাহলে এই ইরেগুলারিটিস গুলোই হচ্ছে ফ্রিকশন সৃষ্টি করছে। তাহলে ফ্রিকশন সৃষ্টি করছে কে? ওই সারফেস দুটি, যে সারফেস দুটি কন্ট্যাক্ট অবস্থায় আছে সেই সারফেস দুটির ইরেগুলারিটিস গুলোই হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের আবির্ভাব ঘটাচ্ছে। এখন একটু খেয়াল করো, এখানে হচ্ছে বলা হচ্ছে যে যে সারফেস দুটো আছে, দুটো ভিন্ন সারফেস, ভিন্ন দুটি বস্তু, তাহলে ওই দুটো ভিন্ন বস্তু দুটি ভিন্ন মলিকিউল দ্বারা তৈরি, তাহলে ওই মলিকিউলের আকর্ষণের কারণেও কিন্তু কি ফ্রিকশনাল ফোর্সের সৃষ্টি হতে পারে। তো আমরা এক কথায় বলতে পারি যে সারফেস দ্বয়ের মধ্যে যে ইরেগুলারিটিস আছে সেই ইরেগুলারিটিস গুলো ওভারকাম করে হচ্ছে একটি সারফেস আরেকটি সারফেসের উপর দিয়ে মুভ করতে পারে। তাহলে এই কারণে মুভমেন্টের বিপরীত দিকে হচ্ছে একটি ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হচ্ছে। এখন এই ফ্রিকশনাল ফোর্স দেখো, আমরা একটি ক্যারাম বোর্ডের কথা চিন্তা করি, আমাদের একদম রিয়েল লাইফ এক্সাম্পল। সেটি হচ্ছে কি, যখন আমরা ক্যারাম খেলি তখন কি হয়, যখন ক্যারাম খেলি তখন হচ্ছে যদি কোনো পাউডার দেওয়া না থাকে তখন গুটি হচ্ছে বেশি দূর যেতে চায় না, কিন্তু যখন কি করো তোমরা হচ্ছে একটু স্মুথনেস, বোর্ডের স্মুথনেস আনার জন্য কি হয়, কিছু পাউডার দিয়ে দেওয়া হয়, তখন গুটিগুলো খুব স্মুথলি হচ্ছে হোলে গিয়ে পড়ে। তো একটু খেয়াল করো, এখানেও এই ছবিতে তাই বলা আছে। দেখো এই সাদা সাদা বিষয়গুলো দিয়ে, এই কিছুক্ষণ আগে ইরেগুলারিটিস ছিল, পরে এই সাদা পাউডার গুলো দিয়ে এই ইরেগুলারিটিস গুলো কি করা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। তখন তুমি দেখো এই লাল অংশটি হচ্ছে গুটি বোঝানো হচ্ছে, এই গুটিগুলো তখন সঠিকভাবে স্মুথলি মুভ করতে পারে। তাহলে এই যে আমাদের কি আছে, কিছু উপায় আছে ফ্রিকশন রিডিউস করার, সেগুলো আমরা হচ্ছে আরেকটি লেকচারে জানবো। তো এখানে আমি একটু দেখিয়ে দিলাম যে কিছু ইরেগুলারিটিস থাকে দুটো সারফেসে মুভমেন্টের ক্ষেত্রে, আর এই ইরেগুলারিটিস গুলো কিভাবে হচ্ছে আমরা জানি না, কিন্তু সেগুলো অজান্তেই হচ্ছে কাজে লাগিয়ে, পাউডারটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে ঘর্ষণটাকে কি করছি, খুব ইজিলি কমিয়ে ফেলতে পারছি। আর একটু খেয়াল করো, আমরা বাসায় যে ডিম ভাজি যখন করি তখন দেখো ডিম ভাজিটা যদি কোনো ননস্টিকে ফ্রাই প্যানের উপর করা হয় তাহলে খুব দ্রুত হচ্ছে ডিমটা উঠে যায়, মানে হচ্ছে এই দুই সারফেসের মধ্যে কি হচ্ছে ফ্রিকশনটা একটু কম হচ্ছে যেন খুব সুন্দরভাবে উঠে যায়। যদি তুমি অন্য কোনো পাত্রে করতে চাও ডিম ভাজিটা, তখন দেখবে ডিমটা ওঠানোর সময় ডিমটা অনেক অংশ হচ্ছে লেগে থাকে পাত্রের গায়ে, তো ওটা হচ্ছে ওই দুই সারফেসের রাফনেসের জন্য এরকমটা হয়ে থাকে, মানে ফ্রিকশন ওখানে বেশি কাজ করে। এই বিষয়টা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। মানে ফ্রিকশন, এক কথা আমরা বলতে পারি ফ্রিকশন তৈরি হচ্ছে দুটো সারফেসের মধ্যে কিছু ইরেগুলারিটিস থাকে, ওই ইরেগুলারিটিস গুলোর কারণেই হচ্ছে ফ্রিকশনটা তৈরি হয়ে থাকে। একটু খেয়াল করো, আমরা দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই হচ্ছে ফ্রিকশনের প্রভাব রয়েছে। এখন এই ফ্রিকশনের প্রভাব এক এক ক্ষেত্রে এক এক রকম, আর তার উপর ভিত্তি করেই ফ্রিকশনকে বিভিন্ন ভাগে ক্লাসিফাইড করা হয়েছে। এখন আমরা এখানে ফ্রিকশনের ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে জানবো।
আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। পরবর্তী লেকচারগুলোতে আমরা এক একটি ফ্রিকশনকে ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে, এখানে শুধু আমরা ক্লাসিফিকেশনগুলো একটু জানি যে ফ্রিকশন হচ্ছে মূলত দু ধরনের, এক্সটার্নাল ফ্রিকশন আর ইন্টারনাল ফ্রিকশন। এক্সটার্নাল ফ্রিকশনকে দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর ডাইনামিক ফ্রিকশন। আর ইন্টারনাল ফ্রিকশনকে একটি ভাগেই ভাগ করা যায়, সেটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। মানে ফ্লুইড ফ্রিকশন নিয়ে হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন, মানে ফ্লুইডের ভিতরে যে ফ্রিকশন কাজ করে, তরল পদার্থের ভিতরে যে ফ্রিকশন কাজ করে, সেই ফ্রিকশনটাই হচ্ছে ফ্লুইড ফ্রিকশন, আর সেটিই হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন। আর এক্সটার্নাল হচ্ছে সারফেসের বাহিরে, মানে হচ্ছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে, যে ধরনের ফ্রিকশনগুলো আমরা মেজার করতে পারছি, সেই ফ্রিকশনগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন। এখন আমরা আবার ডাইনামিক ফ্রিকশনকে আবার দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন। তোমরা একটু ছবিগুলো দেখো, যে প্রথম ছবিটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এখানে কাজ করছে। দ্বিতীয় ছবিটিতে হচ্ছে ক্রিকেট বল দিয়ে একটি বলকে হচ্ছে আঘাত করার পরে সেটি মাঠে পড়েছে, সেখানে হচ্ছে এই বলটি রোলিং ফ্রিকশন হচ্ছে এবং স্পিড কমে গেছে বলটির। এখানে একজন ব্যক্তি হচ্ছে স্কি করছে, এখানে হচ্ছে স্লাইডিং ফ্রিকশন কাজ করছে। আর এখানে প্লেন হচ্ছে আকাশে উঠছে। এছাড়া তোমরা কোনো একজন ব্যক্তি সুইমিং করলে তার উপর হচ্ছে ফ্লুইড ফ্রিকশন কাজ করে। এখানেও হচ্ছে আকাশে যে এরোপ্লেন চলছে, সেখানেও ফ্লুইড ফ্রিকশন কাজ করছে। তো আমরা প্রত্যেকটি ফ্রিকশন সম্পর্কে আলাদা আলাদা পরবর্তী লেকচারে আলোচনা করব।